তো আমাদের পরবর্তী প্রেজেন্টেশন হচ্ছে তামিম শাহরিয়ার সুবিনের রেস্ট এপিআই। তো আমি কথা বলবো আসলে রেস্টফুল এপিআই নিয়ে, যেটা অনেক সহজ একটা বিষয়, যদিও এটা নামের কারণে অনেক সময় মনে হয় যে হ্যাঁ এটা খুবই কঠিন বা খুব গুরুগম্ভীর কোনো বিষয় কিনা। তো রেস্ট এপিআই আসলে কোনো সমস্যাই নেই। আদিম যুগ খুব বেশি দূরে না, 2007 সালে আর কি, মানে যখন আমি পাইথন বা অন্যান্য প্রোগ্রামিং দিয়ে রেস্ট এপিআই কাজ করা শুরু করেছি, তখন আমি আসলে কোড করতাম কিভাবে, যে এরকম একটা ওয়েবসাইট থাকতো, তারপর একটা কোয়েরি প্যারামিটার থাকতো, এখানে কমান্ডের মধ্যে আমি একটা কমান্ডের নাম বলে দিতাম, একটা বিশাল প্যারামিটার লিস্ট, এবং তখন আমি দুইটা জিনিস জানতাম, একটা হচ্ছে গেট এবং একটা হচ্ছে পোস্ট, এই দুইটা মেথড। এবং তারপরে এই কমান্ডের মধ্যে আমি আসলে বলে দিতাম যে কি করতে হবে, এবং এভাবে খুব বাজেভাবে কোড করে আমি বেশ বড় একটা গেমও বানিয়ে ফেলেছিলাম একটা কোম্পানির জন্য, যদিও পরে সেটা মেনটেন করতে অনেক সমস্যা হয়েছিল। তো এই আদিম যুগের কোডটা দেখেন যে হ্যাঁ আমরা প্রথমে কমান্ডটা নিয়েছি, তারপরে কমান্ডে যদি এইটা হয় তাহলে এটা করো, যদি এটা না হয় এটা হয় এটা করো, এটা না হয় এটা হয় এটা করো। তো এটা আসলে খুবই একটা প্যাথেটিক একটা কোড। তো তারপরে আমি ফ্রেমওয়ার্কের সন্ধান পাই, এমভিসি ফ্রেমওয়ার্ক বিভিন্ন, সেখানে আমি পরবর্তী প্রজেক্টটা করি। তো তখন আমার যেটা হয়েছিল, হ্যাঁ তখন আমি গেট এবং পোস্ট এতটুকুই জানতাম যে খুব আনন্দের সাথে, কিন্তু যেহেতু এমভিসি ফ্রেমওয়ার্ক, সেখানে আমার মডেল ভিউ কন্ট্রোলার সেগুলো আলাদা থাকায় কোডটা আগের চেয়ে অনেক ক্লিন হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আমি যে তখন দেখলাম যে হ্যাঁ রিকোয়েস্ট মেথড কি গেট না পোস্ট, গেট হলে এক জায়গায় যাবো আর পোস্ট হলে আরেক জায়গায় যাবো, এবং এরপর আমি আসলে কোথায় যেতাম, এরপর আমি আবার এরকম জায়গায় ফেরত যেতাম। তো এটা খুবই প্যাথেটিক একটা বিষয়। এরপর আসলে আমি এভাবে সময় যেতে লাগলো, আমি আর একটু লেখাপড়া করলাম, এবং লেখাপড়া করে দেখলাম যে না আসলে রেস্ট এপিআইতে 4টা মেথড খুব বেশি কমনলি ব্যবহৃত, এবং সেগুলো হচ্ছে গেট, পোস্ট, পুট এবং ডিলিট। তাহলে গেট মেথডটা আমরা কখন ইউজ করবো? গেট মেথড লাগবে তখনই যখন আমি কোনো একটা রিসোর্স রিড করতে যাচ্ছি, তখন আমি আসলে গেট ইউজ করবো। আমি কিন্তু চাইলে পোস্টের মাধ্যমে করতে পারতাম, কিন্তু সবখানে একটা শরীয়ত বলে একটা ব্যাপার আছে, ভদ্রতা আছে। তো এখানে হচ্ছে যদি আমরা শরীয়তের মধ্যে থাকতে চাই, আমাদের গেট ইউজ করতে হবে কখন? যখন আমরা একটা জিনিস রিড করবো, যে হ্যাঁ একটা ইউজারের ডাটা রিড করবো, তখন আমি গেট ইউজ করবো। বা আমি হয়তো যে হ্যাঁ ইউজার আইডি দিব, সেই ইউজার ডাটা রিটার্ন করবে, বা কোনো টাস্ক আইডি দিব, রিটার্ন করবে। আর পোস্ট ইউজ করবো হচ্ছে যখন আমি একটা কিছু ক্রিয়েট করতে যাচ্ছি, আমি একটা ইউজার ক্রিয়েট করবো, তাহলে যে ইনফরমেশন গুলো দরকার সেগুলো দিয়ে আমি পোস্ট করব। এখন পুট এই জিনিসটা কেন? এটা হচ্ছে যখন আমি কোনো কিছু রিসোর্স আপডেট করব, তখন আমি পুট ইউজ করব, এবং ডিলিট হচ্ছে রিসোর্স ডিলিট করার জন্য। তো এইভাবে আমরা যদি এইভাবে 4 ধরনের কমন এইচটিটিপি মেথড গুলো ইউজ করি, তাহলে আমাদের কোডটা আগের চেয়ে বেশি মেইনটেনেবল হয়, এবং পরবর্তীতে যে কোডটা দেখবে তার কাছ থেকে গালি খাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। তো আর আমাদের মধ্যে যে রেসপন্স গুলো নিয়ে হ্যান্ডেল করতে হবে, সেখানে রেসপন্সের 2টা অংশ থাকে। আসলে রেসপন্সের একটা স্ট্যাটাস কোড থাকে, এবং প্রোগ্রামার যদি ভালো হয় সে সাথে একটা স্ট্যাটাস মেসেজও দিয়ে দেয়। সাধারণত যদি স্ট্যাটাস কোড ওকে থাকে যে 200 বা এই ধরনের কোডগুলো, তাহলে সে কি করে, এটার সাথে প্রয়োজনীয় যে আউটপুট রিটার্ন করার কথা সেটা রিটার্ন করে, যেটা কি আউটপুট রিটার্ন করে সেটা থাকবে হচ্ছে এপিআই ডকুমেন্টেশনে। আর এররেরও আলাদা একটা ডকুমেন্টেশন থাকা উচিত, যে হ্যাঁ আমার কোন ধরনের এরর কোডই সবসময় যথেষ্ট না, যে একই কোডে 2-3 রকম এরর হতে পারে, যেটাকে হ্যান্ডেল করে প্রোগ্রামার ওইভাবে বিহেভিয়ার গুলো হ্যান্ডেল করবে। তো সেই কারণে আমার এই স্ট্যাটাস কোড এবং মেথড এই দুইটাই যথেষ্ট লাগবে আমাদের। তারপর হচ্ছে আমি খুঁজতেছি তাহলে এই যে জিনিসগুলো জানলাম, এটা দিয়ে আসলে কিভাবে আমি পরবর্তীতে ভালো আরেকটা আগের চেয়ে বেটার এবং ভবিষ্যতে যাতে কম গালিগালাজ খেতে হয় এরকম এপিআই কিভাবে তৈরি করতে পারবে। পাইথনে বেশ কিছু চমৎকার জিনিস আছে, এর মধ্যে যে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্কে যারা অভ্যস্ত তাদের জন্য আছে হচ্ছে ডিআরএফ বা জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক। এটা খুবই চমৎকার একটা জিনিস। তো এটাতে অনেক কিছুই অটোমেটেড। তো আমি সেটা কিছুদিন এক্সপ্লোর করলাম, এবং ফ্ল্যাস্ক নামে একটা ফ্রেমওয়ার্ক আছে, সেখানে ফ্ল্যাস্ক রেস্টফুল বলে একটা চমৎকার এক্সটেনশন আছে। তো আমার কাছে শেষ পর্যন্ত ফ্ল্যাস্ক রেস্টফুলটাই পছন্দ হলো। তো ফ্ল্যাস্ক রেস্টফুল দেখেন কি চমৎকার কোড, যে আমি যদি একটা টু ডু লিস্ট অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে ফ্ল্যাস্কের রেস্টফুলের যে ওয়েবসাইট, সেখান থেকে এক্সাম্পলটা নেয়া, যে হ্যাঁ আমি যদি টু ডু লিস্টের জন্য একটা রেস্ট এপিআই বানাই, তাহলে আমি এই ক্লাসের মধ্যে গেট, ডিলিট, পুট, পোস্ট এগুলো আলাদাভাবে মেথড গুলো তৈরি করে দিতে পারবো, এবং এখান থেকে রিটার্ন করতে পারবো হচ্ছে আমার যেই
ডাটা আমি রিটার্ন করতে চাই এবং সেই সাথে স্ট্যাটাস কোড, এবং এখানে কেউ যদি জেসন রিটার্ন করতে চায়, এক্সএমএল রিটার্ন করতে চায়, সেই কাজগুলো খুবই সহজে করা যায়। তো রেস্টফুল যেই এক্সটেনশনটা, সেটা আমরা যদি আর একটু গভীরে প্রবেশ করি, সে ওয়েবসাইটে ওদের খুব ডিটেইলস আছে। তো ওইভাবে করলে কোড কিন্তু অনেক রিডেবল, অনেক মেনটেনেবল হয়ে যায়, এবং কোড দেখে বোঝা যায় যে আমি আসলে কি করতে যাচ্ছি। আমি একটা পুট ইউজ করতে যাচ্ছি কেন, আমি আসলে একটা রিসোর্সকে আপডেট করতে চাই, আমি একটা টু ডু লিস্ট চেঞ্জ করতে চাই, এই জন্য আমি পুট ইউজ করতেছি। আমি যদি পোস্ট ইউজ করি, হয় পোস্ট যে আমি একটা নতুন টু ডু লিস্ট ক্রিয়েট করতে চাই, তো গেট হচ্ছে কেন, আমি টু ডু লিস্টটা করতে চাই। তো এভাবে করলে কোড অনেক ক্লিন হয়, এবং আমার রিসেন্ট যে প্রজেক্ট, সেখানে প্রায় 1,000 লাইনের কোড আছে, এবং দেখতে বিরক্ত লাগে না। অন্যান্য ডেভেলপার এখনো কেউ আমাকে মাইট দিতে আসে না, এবং তারা এখন পর্যন্ত সন্তুষ্ট। ওই ফ্ল্যাশ রেস্টফুল দিয়ে আমি এপিআই বানালাম। এখন এপিআই বানানোটাই যথেষ্ট না, রেস্ট এপিআইটা আমাদের আসলে টেস্ট করতে হবে। তো যারা টিডিডি করেন, তো টিডিডি করলে তো খুব ভালো, যারা টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট আগে টেস্ট কেস লিখে ফেলেন। তবে আমি এটা সম্পর্কে সেই অনেক বছর আগে থেকে জানলেও কোনোদিন নিজে করে দেখিনি, এবং যারা টিডিডি করে তাদেরকে আমি অ্যাপ্রিসিয়েট করি এবং তাদেরকে মহামানব মনে হয়। কিন্তু আমি যেহেতু ওই লেভেলে উঠতে পারিনি, এজন্য আমি টিডিডি করতে পারি না। আমি টেস্ট কেসগুলো লিখি হচ্ছে কোড লেখার পরে। তো প্রথমে যে টেস্ট কেসগুলো লিখতে হবে সেটা হচ্ছে সাকসেসফুলি ফেলিওর গুলা, যে আমি যেই এরর গুলা হ্যান্ডেল করেছি, ওই এরর গুলাই আমি আমার ক্লায়েন্টের কোডে জেনারেট করে যে এরর দিব। যেমন হচ্ছে আমি যদি দিই যে একটা গেট করি যে টু ডুজ, এবং আমি এখানে কোনো আইডি দিলাম না, কিন্তু আমি এক্সপেক্ট করি যে না একটা টাস্ক আইডি দিব, সেটা সে রিটার্ন করবে, তাহলে সে একটা 404 স্ট্যাটাস কোড রিটার্ন করা উচিত। তো এইরকম হয় কিনা, এই এরর গুলা হয় কিনা, ঠিক মতো হ্যান্ডেল হয় কিনা, সেইগুলা আমার কোডে টেস্ট করতে হবে। তারপর আমি যদি আমার একটা ডিলিট করে দেখবো, হ্যাঁ যেটা আসলে এক্সিস্ট করে না, যে -1 আইডির কোনো টাস্ক এক্সিস্ট করে না, তো সেটা আমি ডিলিট কল করে দেখবো যে আসলেই সেটা হ্যান্ডেল করে কিনা, নাকি ডিলিট আবার বলে দেয় যে না তোমারটা সাকসেসফুলি ডিলিট হয়েছে। তো এই ধরনের প্রতারণার শিকার যাতে আমরা না হই, এজন্য এই জিনিসগুলো আমাদের আগে টেস্ট করতে হবে। এবং তারপর হচ্ছে গিয়ে সাকসেসফুল সাকসেস গুলো, যে আমি একটা রিসোর্স ক্রিয়েট করতেছি, সেটা ঠিকভাবে ক্রিয়েট হলো কিনা, বা আমি একটা রিসোর্স রিড করতে চাই, সেটা ঠিকভাবে রিড হলো কিনা, তো সেই জিনিসগুলা আমাদের টেস্ট করতে হবে। এখন রেস্ট এপিআই টেস্টিং মেথডের মধ্যে তিন ধরনের আমি জানি, যে একটা হচ্ছে ব্রাউজার অ্যাডন, যে বিভিন্ন ব্রাউজারে রেস্ট এপিআই টেস্ট করার জন্য অ্যাডন থাকে, সেগুলা ইউজ করে টেস্ট করা যায়। আর যারা একটু হিজিবিজি পছন্দ করে এনভায়রনমেন্ট, তারা কার্ল ইউজ করতে পারে কমান্ড লাইনে, এবং সেটা দিয়েও রেস্ট এপিআই টেস্ট করা যায়। কিন্তু যদি আমার যেহেতু টেস্ট কোডগুলো ইউজ করা লাগবে, আমার কিছুদিন পর পরই টেস্ট করা লাগবে, আমি যখন একটা আপডেট করবো সঙ্গে সঙ্গে আমার টেস্ট করে দেখা লাগবে যে আগের কোনো কিছু ব্রেক করলো কিনা, কোনো ঝামেলা হলো কিনা। এজন্য আমার মনে হয় সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে নিজে কোড লিখে ফেলা। এবং পাইথন একটা চমৎকার মডিউল আছে, সেটা হচ্ছে রিকোয়েস্ট মডিউল। এবং আমি আসলে রেস্ট এপিআইতে যে জিনিসগুলো তৈরি করেছি, সেগুলো টেস্ট করার জন্য রিকোয়েস্ট মডিউলে যেই গেট, পুট, ডিলিট, পোস্ট আছে, সেই খুব সহজে করা যায়। এবং রিকোয়েস্ট মডিউল ইউজ করে আমরা আসলে টেস্টের কাজটা সম্পন্ন করতে পারি, বা পুরো জিনিসটাকে অটোমেটেড করে ফেলতে পারি, যাতে আমরা পরবর্তীতে একবার রান দিব প্রোগ্রাম, এবং তারপর যেটা হবে যে কোনো এরর হলো কিনা, আমার নতুন কোনো কিছু ব্রেক করলো কিনা, সেটা খুব সহজে বুঝতে পারবো। এখন আমরা যদি একটা ফ্রেমওয়ার্কের মধ্যে থাকতে চাই, যে আমাদের জীবনকে আরো সহজ করার জন্য, তাহলে পাইথনে ইউনিট টেস্ট নামে একটা ফ্রেমওয়ার্ক আছে। তো এটা আসলে খুব কঠিন কিছু না। ইউনিট টেস্ট হচ্ছে আমরা যে রেস্ট এপিআইটা তৈরি করব, প্রতিটা কল হচ্ছে আমার একটা ইউনিট ধরে নিব, যে হ্যাঁ আমি এই রিসোর্সে এই কলটা করছি, এই রিসোর্সে এই কলটা করছি, এটা হচ্ছে একটা ইউনিট। এবং সেই ইউনিটগুলোকে আলাদা আলাদা মেথড আকারে লিখবো ইউনিট টেস্ট ফ্রেমওয়ার্কটা ইউজ করে। তো আমরা একটা স্যাম্পল কোড দেখি, যে আপনারা দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ইউনিট টেস্ট। এখানে আমরা ইউনিট টেস্টের যে টেস্ট কেস, সেই ক্লাসটাকে এক্সটেন্ড করে একটা ক্লাস তৈরি করেছি। এবং এখানে দুইটা জিনিস আছে, সেটআপ এবং টিয়ার ডাউন। এই দুইটা হচ্ছে কোনো টেস্ট চলার আগে, শুরুতে যদি আপনি কিছু করতে চান, সেই কোডটা আপনি সেটআপ মেথডে বলে দিবেন। আর আপনি যদি চান যে আপনার টেস্টিং শেষ হয়ে গেলে আরো কিছু কাজ করতে হবে, সেই কাজগুলো আপনি টিয়ার ডাউন মেথডের মধ্যে বলে দিবেন। এবং আমাদের ইউনিট টেস্টে যে প্রত্যেকটা টেস্টের নাম শুরু করতে হয় টেস্ট আন্ডারস্কোর দিয়ে, এবং তারপর আমরা সেখানে কোডগুলো লিখবো। যেমন আমরা এখানে টেস্ট করেছি যে লগ ইন হয় কিনা, একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে, যে এই আমার লগ ইন একটা এপিআই আছে, সেটা কাজ করে কিনা। তো এটা কিন্তু আসলে এই এপিআইটা আমি বলেছি প্রথমে টেস্ট করতে হবে সাকসেসফুলি ফেলিওর, যেটা ভুল পাসওয়ার্ড দিয়ে টেস্ট করতে হবে যে লগ ইন হয়ে গেল কিনা, কিংবা আমি যে এররটা চাই সেই এররটা ঠিক মতো দিচ্ছে কিনা। এবং তারপর আমাদের টেস্ট করতে হবে যে আসলে একটা সঠিক পাসওয়ার্ড দিয়ে হ্যাঁ লগ ইনটা ঠিক মতো হলো কিনা। তো এখানে একটা একটা করে টেস্ট কোড লিখে যাবেন,
এবং এখান থেকে আরো আপনারা যদি ইউনিট টেস্টের যে ডকুমেন্টেশন সেখানে করেন, দেখবেন যে আলাদা টেস্ট সুইট তৈরি করা যায়। বা আমার অনেক সময় যে একটা ইউজার ক্রিয়েশন, যে আমি একটা ইউজার ডিলিট করবো, এই এপিআইটা টেস্ট করতে চাই, তাহলে আমার কি করতে হবে, শুরুতে একটা ইউজার তো ক্রিয়েট করা লাগবে আমার ওই আইডিতে। তো ওইটা কিন্তু আমরা ওই যে সেটআপের মধ্যে করে ফেলতে পারি। তো এইভাবে যদি আমরা কাজগুলো করি এবং কোডগুলো অটোমেশন করি, তাহলে আউটপুট কি, আউটপুট হচ্ছে আরাম এবং আরাম। আমরা কোড টেস্ট করে দেবো, আরামে থাকবো, ডেভেলপার নতুন একটা রিকোয়ারমেন্ট আসবে, সেটা আমি চেঞ্জ করে দিব, চেঞ্জ করে একবার জাস্ট এটা রান করবো, রান করে দেবো, কোনো সমস্যা নেই, শান্তি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্য। আমরা ইউএসএ